রবিপুর নামক একটি ছোট্ট গ্রামে রূপা দেবী তার দুই ছেলে এবং ছেলের বউকে নিয়ে বসবাস করত। দুই ছেলের মধ্যে বড় ছেলে শ্যামল ছিল তার নিজের পেটের সন্তান, আর ছোট ছেলে অমল ছিল তার সতীনের সন্তান। সেই জন্য রূপা দেবী ছোট থেকেই অমলকে একদমই পছন্দ করত না। অমল অনেক কষ্ট করে জমিদারের জমিতে কাজ করে অল্প কিছু টাকা উপার্জন করত। আর অন্যদিকে শ্যামলের গ্রামে মস্ত বড় এক মুদির দোকান ছিল। সেইখান থেকে শ্যামল বেশ ভালো পরিমাণেই টাকা ইনকাম করে সংসারে দিত। অন্যদিকে অমল অল্প কিছু টাকা উপার্জন করায় পরিবারের সবাই তাকে অনেক কথা শোনাতো। কি গো, কত বেলা হয়ে গেল, আজ এখনো বিছানা ছেড়ে উঠছো না যে? কাজে যেতে হবে, ভুলে গেলে নাকি? তাড়াতাড়ি ওঠো, এবার খাবার দিই তোমাকে, খাবার খেয়ে কাজে যাও। বউ, আজকে শরীরটা কেন জানি বড্ড বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে জ্বর আসবে। কাজে যেতে ইচ্ছাই করছে না একদমই। তা বললে কি আর হবে? এই সংসারে কামাই তো একমাত্র তুমিই করো। তুমি যদি কাজে না যাও সংসারটা চলবে কি করে? হ্যাঁ, তাড়াতাড়ি কষ্ট করে উঠে খাবার খেয়ে কাজে যাও, বুঝেছো? বাবা শ্যামল, তোর মুখটা এরকম পানসে দেখাচ্ছে কেন? কি হয়েছে আমার বাপধন? মা, আজকে সকাল থেকেও শরীরটা ভালো না, কেমন যেন জ্বর জ্বর ভাব, তাই আর কি এমন দেখাচ্ছে। কি আমার কলিজার ধনের শরীর খারাপ? তাহলে বাবা আজকে তোর কাজে যেতে হবে না, ঘরে বসে বিশ্রাম নে, কেমন? মা গো, সেই ভাগ্য কি আমার আছে? আমি যদি বিশ্রাম করি এই সংসার কেমনে করে চলবে বলো? কামাই করার আর তো কেউ নেই, তাই না? দাদা, তুই এত চাপ নিচ্ছিস কেন? তুই এই অসুস্থ শরীর নিয়ে কোথাও যাস না, বিশ্রাম নে। আজকের দিনের মতো তোর দোকানটা না হয় আমিই সামলে নিচ্ছি, কেমন? যাক, ও অবশেষে ভাইয়ের কামাই গেলা ছাড়াও মুখ দিয়ে ভালো কথা বের হলো। বাবা শ্যামল, তুই বিশ্রাম নে, আজকে দিনে অপদার্থটাই সামলে নেবে খুনি। সেদিনের মতো অমল শ্যামলের দোকানে বসে। দাদা, আজকে তোর দোকানে যা বেচা কিনা হয়েছে সব টাকাই নিয়ে এসেছি, গুনে দেখ। গুনে না হয় দেখবো, তা একসাথে এত টাকা পেয়ে এখান থেকে আবার কিছু টাকা সরিয়ে রাখিস নি তো? না 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 দাদা, এ তুই কি বলছিস? তুই আমার বড় ভাই, তোর টাকা আমি কেন সরাবো বল? বড় ভাই না কচু, আমরা তো তোর আপন কেউ না, এই জন্যই যখন তখন সুযোগ পেলে টাকা সরিয়ে রাখাটাও অসম্ভব কিছু না। বাবা শ্যামল, তুই ওর কথা একদমই বিশ্বাস করবি নেকো। দোকানে গিয়ে হালখাতা খুলে নিজের চোখে ভালো মতো হিসাব করে দেখবি, কেমন বাবা? সারাদিন ধরে সংসারের কাজ করতে করতে কোমরের ব্যথায় রাত্রিবেলা ঘুমই আসে না। উফ, কি মাজা ব্যথা করছে। এত টাকা যে কামাও, একটা তো কাজের ঝিও রাখতে পারো নাকি? আসলে মা তো কাজের লোক রাখা একদমই পছন্দ করে না, তাই আর কি। বুড়ির যত সব ন্যাকামো। তা কাজের লোক রাখা যতক্ষণ পছন্দ করে না, তাহলে তোমার ওই ছোট ভাইকে বিয়ে করিয়ে ঘরের মধ্যে একটা কাজের লোক নিয়ে আসো না, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, বুদ্ধিটা মন্দ দাওনি। কাল সকালে মায়ের সাথে কথা বলে দেখি মা কি বলে। কি রে বাপদন, তোরা হঠাৎ এত সকাল সকাল আমার ঘরে? কি হয়েছে? কোনো কি সমস্যা? সমস্যা বলতে ঘরের কত কাজ থাকে তুমি তো জানোই মা। লতা একা একা সব কাজ করে আর কুলিয়ে উঠতে পারছে না, আর তুমি তো কাজের লোক রাখাও পছন্দ করো না। তাই আমি বলছিলাম যদি এবার ছোটকে বিয়ে করিয়ে ঘরে একটা বউ আনতে, তাহলে লতার কাজে একটু সাহায্য হতো, বুঝেছো মা? কি বাবা, তুই কি পাগল হয়ে গেছিস? বউয়ের কথা এইরকম একটা সিদ্ধান্ত নিবি? তুই এই অকর্মা ডেকিকে বিয়ে করাতে চাইছিস? ও তো এমনিতেই টাকা কামায় না, তার উপর আবার ওর বউ এসে চটবে সংসারে। মা, আগেই তো ছেলের বউয়ের দোষটা দিয়ে দিলেন। আমি ভালো বুদ্ধি দিয়েছি, ও তো শুধু নামেই বউ থাকবে, কামে তো থাকবে শুধু কাজের ঝি। বুঝেছেন কি বলতে চেয়েছি আমি? ও, এই ব্যাপার তো মানতে হবে বৌমা, তোমার মাথায় বুদ্ধি গিয়েস গিয়েস করে। তবে ওই রকম পাত্রী খুঁজে বের করতে হবে যে একেবারেই মুখ্য সূক্ষ্ম থাকবে।
শিক্ষিত কোনো মেয়ে কিন্তু আমাদের এইসব মেনে নিবে না, বুঝেছিস বাবা? এরপর কিছুদিনের মধ্যেই অমলের সাথে রামের একমাত্র মেয়ের বিয়ে হয়ে যায়। ছোট বৌমা, ও ছোট বৌমা, রাত কি এখনো পুরায়নি নাকি? বেলা কত হলো, এখনো ওঠো না কেন? প্রণাম নিবেন মা, হঠাৎ করে নতুন জায়গায় এসেছি তো, তার জন্যই ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ করে নতুন জায়গায় তো আমরাও গিয়েছিলাম, তাই বলে আধা বেলা পর্যন্ত স্বামী নিয়ে শুয়ে থাকিনি। যাও যাও, রান্না বান্না গিয়ে করোগা, এত বেলা হয়ে গেছে এখনো ওঠে না। ভুল হয়ে গেছে মা, আর হবে না। তা আজকে কি রান্না করব? ওই ইলিশ মাছের সর্ষে আর একটু পাতলা করে মাংসের ঝোল, ভালো হয় জানো, বুঝেছো? এরপর মায়া সমস্ত রান্না বান্না একা একা করতে থাকে। ঠিক তখনই অমল সেখানে এসে হাজির হয়। কি গো, তুমি হঠাৎ এখানে? কি হয়েছে তোমার? কিছু কি লাগবে? বউ, আমি কাজে যাচ্ছি, কিন্তু কেন জানি হঠাৎ করে আমার খিদে লেগে গেল। এমন সময় তো খিদে লাগে না কোনোদিন। ও মা, তাই নাকি? তাহলে আপনি একটু বসেন না, খাবার তো হয়েই গেছে, আপনাকে একটু খেতে দিই। তরকারিতে নুন ঝাল সব ঠিক আছে তো? কেমন হয়েছে খেতে? হ্যাঁ গো, সবকিছু ঠিকই আছে। তোমার হাতের রান্নায় এত স্বাদ, না খেলে কেউ বিশ্বাসই করবে না। আহ, কোনোদিন কাজে যাওয়ার আগে বউয়ের হাতে এত মজার খাবার খেতে পারবো তাও কল্পনাও করতে পারিনি। তোমায় অনেক ধন্যবাদ বউ। উফ, কি সব বলেন না আপনি। মা, আমি ঘাটের পাড়ে যাচ্ছি কাপড় চোপড় ধুতে আর জল আনতে। আপনার যদি কোনো কাপড় চোপড় থেকে থাকে তাহলে আমায় দিয়ে দিন, একেবারে ধুয়ে আনবো। ইয়ে কি বৌমা, তুমি ঘাটের পাড়ে কাপড় চোপড় ধুতে যাচ্ছ মানে? ছোট বউকে কি আর এমনি এমনি ঘরে এনেছি নাকি? ও ঘরে সব কাজ করবে, তোমার তো এখন বিশ্রামের সময়, ওকে দাও না কাপড় ধুতে। আপনার ছোট বউ কি ঘরের আর অন্য কোনো কাজ করার অবস্থায় আছে? রান্নাঘরে বসে স্বামীর সাথে সুন্দর সুন্দর আড্ডা দিয়ে খাবার গিলছে দুজনে। কি কি বললে? এই অবেলায় খাবার খাচ্ছে? চলো তো দেখি, আমি তো জানতামই না। কি গো বৌমা, এমনিতেই তো সকাল সকাল ঘুম থেকে ওঠানো যাচ্ছিল না, এই অবেলায় করে উঠে রান্না বান্না করছো, তাও আবার স্বামীকে নিয়ে আড্ডা মারতে বসে গেলে। স্বামী ছাড়া কিছু চোখে দেখো না নাকি? ও মা, ওকে বকছো কেন? আমার তো খিদে লেগেছিল, তাই আমি একটু খাচ্ছিলাম আর কি। ও তো কাজেই ব্যস্ত ছিল মা। ওরে বাবা রে বাবা, বউ বাড়ি আসতে না আসতেই বর পক্ষে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছিস। আর তুই এখন খেতে বসেছিস কেন? সকালবেলা তোর খাওয়ার তো কোনো অভ্যেস ছিল না। ভাইয়েরটা গিলতে বুঝি খুব মজা লাগে? ওটাক্ষণি। এ কি মা, একটা মানুষ খেতে বসেছে, তাকে খাওয়া নিয়ে এত কথা কেন শোনাচ্ছেন? ঘরে তো খাবার দাবার পর্যাপ্তই আছে, উনি খেলে তো কিছু কম পড়বে না, অমন করে বলবেন না মা। বাবা, দেখেছেন মা, আপনার মুখে মুখে কেমন তর্ক করছে? আমার স্বামী এত কামাই করে, তারপরেও কিন্তু আপনার মুখের সাথে কোনোদিনও তর্ক করিনি মা। কি রে অমল, এতদিন নিজে কিছু বলতি না, তা এখন নিজের বউকে আমার বিরুদ্ধে উস্কে দিয়ে আমার মুখে মুখে তর্ক করাচ্ছিস? এই রকম করলে কিন্তু এই বাড়িতে তোদের আর ঠাঁই হবে না। ক্ষমা করে দাও মা, মায়ার ভুল হয়ে গেছে। মায়া, ভবিষ্যতে কোনোদিন আমার মা আর ভাবির সাথে এমন তর্ক করবে না, এই আমি বলে দিলাম তোমায়। ছোটবেলা থেকে মাকে হারিয়ে কত কষ্টে বড় হয়েছি। ভেবেছিলাম বিয়ের পর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবো, কিন্তু শাশুড়ি তো আমায় দেখতেই পারে না। আর আজকে কিনা আমার স্বামীর পক্ষ নিলাম, সেই স্বামী উল্টো আমাকেই বকে দিল। আমার কপালটাই মন্দ। তখনই দুজন প্রতিবেশী সেখানে আসে। আরে, তুমি চৌধুরী বাড়ির বউ না? ও মা, কি সুন্দর দেখতে গো! তা তুমি এত সুন্দর মেয়ে হয়ে এমন একটা পরিবারে কেন এসেছিলে বলো তো? তুমি যাকে বিয়ে করেছো সে তো ওই পরিবারে বেশি কামায়ও না, বড় ভাইয়ের কামায়ে চলে। আর তোমার শাশুড়ি আর ভাবি যে দজ্জাল, আমরা এলাকাবাসীরাই অতিষ্ঠ হয়ে গেছি। কেমন করে থাকো?
আমার মতো মা মারামে এরকম জায়গা ছাড়া আর কোথায় বা যেতাম গো দিদি। সবই কপাল, কপালের লিখন মেনে নিয়েই চলতে হয় আমাদের। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, এই সংসারে তুমি কিছুদিন থাকলে ওরা তোমাকে মেরেই ফেলবে। এখনো সময় আছে, বেশি দিন হয়নি। তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আর এক জায়গায় চলে যাও। এইসব আপনারা কি বলছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? আমি আমার স্বামীর হাত ধরেছি, সেটা কোনোদিনও ছাড়বো না আমি। কি রে, এমন হঠাৎ তুই আজকে আমার দোকানে? মায়ের কি কোনো দরকার আছে নাকি? না দাদা, মায়ের কোনো দরকার নেই। তুই তো জানিসই নতুন বিয়ে করেছি, হাতের অবস্থাও বেশি একটা ভালো না। বউটার কোনো শখ আহ্লাদই রাখতে পারি না। ভাবছি বউটাকে একটা শাড়ি দেব। কিছু টাকা ধার দিবি দাদা? ওই 1,000 টাকা দিলেই হবে আপাতত। আমি আবার দিয়ে দেবো সামনের মাসে। দে না দাদা। এই তো, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। টাকা ছাড়া তো আমার কাছে আর কোনো কিছুই চাওয়ার থাকে না। ঠিক আছে, আমি দেখছি, সামনের মাসে দিয়ে দিস কিন্তু। এই নে, সুদ সমেত ফেরত দিয়ে দিস। টাকা নিয়ে অমল হাট থেকে তার বউয়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনে নেয়। বৌদি, মায়া কোথায়? ওকে দেখছি না যে। ওকে খুবই দরকার। ওই ঘাটের পাড়ে থালাবাটি মাজতে গেছে হয়তো। 4টে বাসন মাজতেই 10 ঘন্টা লাগায়। তো হঠাৎ বউকে এত দরকার কেন? কি হলো? আসলে বৌদি, এই হাট থেকে একটা নতুন শাড়ি কিনেছিলাম তো, সেই উপহারটাই ওকে দেব। একে শাড়ি থেকে কিনলে? 3 বেলার খাবারই তো জোগাড় করতে পারো না ভাইয়ের সাহায্য ছাড়া। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছ। এই শাড়িটাও কিনতে পারতাম না ভাইয়ের সাহায্য ছাড়া। ভাই আমায় কিছু টাকা সাহায্য করেছে, তাই কিনে নিয়ে এলাম। ও হতচ্ছাড়া, আমায় কিচ্ছু দেওয়ার নাম নেই। এদিক দিয়ে তলে তলে ভাইকে টাকা দিয়ে সাহায্য করা। আজকে বসায় আয় তুই একবার। ও বউ, তোমার জন্য হাট থেকে সুন্দর একটা শাড়ি এনেছি। শাড়িটা দেখো তো, পছন্দ হয় নাকি? আমাকে শাড়ি দেওয়ার আপনার কোনোই প্রয়োজন নেই। যান না যান, আপনার মাকে গিয়ে শাড়িটা দেন না, তাহলে ভালো হবে, বুঝেছেন? আমি জানি বউ, সকালের বিষয়ে তুমি আমার উপর কষ্ট পেয়েছো, সেই জন্যই তো তোমাকে খুশি করার জন্য শাড়িটা নিয়ে এলাম। আমি জানি সকালে তোমার কোনো ভুল ছিল না, তারপরেও মা তোমাকে কথা শুনিয়েছে। কিন্তু একজন মা যতই ভুল করবে না কেন, সন্তান হয়ে তার মুখে মুখে তর্ক করা যায় না, তাই না? বোঝো তুমি এটা? বউ, আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তাড়াতাড়ি করে আমার খাবারটা দাও দেখি। যাও না যাও, তোমার ছোট ভাইয়ের বউয়ের কাছে গিয়ে খাবার চাও। সে তোমাকে মজা করে খাবার খাওয়াবে। তাকে এত শখ করে যে শাড়ি কিনে দিয়েছো। শাড়ি দিয়েছি মানে? এসব কি আজগুবি কথা বলছো তুমি? আহ, আকাশ থেকে পড়ছো না? ছোট ভাইকে শাড়ি কেনার জন্য তুমি টাকা ধার দাওনি? কত বড় সাহস তোমার! আমি একটা কিছু চাইলে খালি বলো টাকা নেই টাকা নেই। এই বেলায় টাকা এসে যায় নাকি? আরে বউ, নতুন বউকে দেওয়ার জন্য কিছু টাকা ধার চেয়েছে, সামনের মাসে দিয়ে দেবে বলেছে তো। তা তোমার ভাই এরকম দিয়ে দেবে বলে বলে কত টাকা ধার নিয়েছে হিসাব আছে? এত কিছু জানি না, যে করেই হোক ওই শাড়ি আমায় এনে দেবে, ব্যাস। ওই শাড়ি আমি পরবো। আমার স্বামীর টাকা আমি কাউকে দেব না, বুঝেছো? চাচ্ছ কেন? এক্ষুনি যাচ্ছি তো, চলো আমার সাথে। হ্যাঁ রে ভাই অমল, তোকে শাড়ি কেনার জন্য যে টাকাটা ধার দিয়েছিলাম না, ওই টাকাটা আমায় দিয়ে দে তো। আমার হঠাৎ করে দরকার পড়ে গেছে। কিন্তু দাদা, ওই টাকাটা দিয়ে তো আমি শাড়ি কিনে এনেছি, ওই টাকাটা তো আমার কাছে আর নেই দাদা। তো বেশ, তো ওই শাড়িটাই দিয়ে দাও, সেটা দিয়েই হয়ে যাবে। বড়দা, আপনার যেহেতু টাকা দিতে এত সমস্যা হচ্ছিল, আপনি না দিতেন। এখন যে আপনার বউ আমার শাড়ি কেড়ে নিতে চাইছে, এটা কি আপনার বড় লজ্জা লাগে না? ছি 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 ছি। কি রে অমল, তোর তো দুবেলা তোর বউয়ের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার যোগ্যতাও নেই। আর তোর বউয়ের মুখে এত ধার কেন? যে মুখে এত ধার, সেই মুখ কিন্তু আমি বাড়ি ভেঙে দেবো, বুঝলি? ক্ষমা করে দে দাদা, আমার বউয়ের ভুল হয়ে গেছে। দয়া করে ওকে কথা শোনাস না। ওই তো ওইখানে শাড়ি রাখা আছে, শাড়ি নিয়ে যা, তাও কথা শোনাস না। কথা তো শুনতেই হবে বাপু, যতদিন কম কামাবে কথা শুনতেই হবে। বাড়িতে আসার পর থেকে একটি কাজও তো তোকে দিয়ে ঠিক মতো করানো যায় না। এই যে বাসনটা মেজেছিস, ময়লার ময়লাই রেখে গেছে। এসব কি শুনি?
আমি সারাদিন সংসারের সমস্ত কাজ একা হাতে করতে করতে হিমশিম খেয়ে যাই মা। কেউ তো আমায় একটুও সাহায্য করে না। তাই হয়তো বা একটু ময়লা রয়ে গেছে, আপনি রেখে যান, আমি আবার করে দেব মা। বেকারি ঘরের মেয়েকে বিয়ে করিয়ে এনেছি, সংসারের এই কটা কাজ করতে গিয়ে এত ভুল কিসের শুনি? অপয়া কোথাকার, অপয়ার বউ তো অপয়াই হবে। আমি তো বললাম মা, আমি পরিষ্কার করে দেব, তারপরেও আমায় কেন কথা শোনাচ্ছেন? আর সবসময় কেন আমার স্বামীকে ছোট করে কথা বলেন? কেন মা, কেন? রেগে গিয়ে রূপা দেবী ছোট বউয়ের মাথায় বাটি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মায়া দৌড়ে তার স্বামীর কাছে চলে যায়। স্বামীর কাছে গিয়ে মায়া অঝরে কাঁদতে থাকে। অমল তার কান্না দেখে বলে ওঠে, আরে বউ, তোমার কি হয়েছে? তুমি এরকম করে দৌড়ে আসলে কেন? আর তোমার মাথায় আঘাত কিসের? কি হয়েছে বউ, বলো আমায়। এরপর মায়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে, যা শুনে অমল অবাক হয়ে যায় আর বলে ওঠে, বউ, মা তো বৃদ্ধা মানুষ, তাই ভুল করে ফেলেছে, কিন্তু তোমার তো তার মুখে মুখে তর্ক করা উচিত হয়নি বউ, বুঝেছো? এত কিছুর পরেও তুমি তোমার মাকে একটা কথাও বললে না, উল্টে আমার ভুল ধরলে। কেমন স্বামী তুমি? বউ, আমি তোমাকে একদিনই বলেছি, মা হাজার ভুল করলেও মায়েদের কোনো ভুল থাকে না। একজন সন্তান হিসাবে আমি আমার মাকে চাইলেও কিছু বলতে পারবো না। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, দয়া করে বোঝো আমি কি বলতে চাইছি। মাসখানেক পর রূপা দেবী ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। শহর থেকে তাকে দেখতে ডাক্তার নিয়ে আসা হয়। সরি টু সে, আপনাদের মায়ের হার্টে ফুটো ধরা পড়েছে, যেটার অবস্থা খুবই ক্রিটিক্যাল। খুব শীঘ্রই এটার ট্রিটমেন্ট নিতে হবে, আদারওয়াইজ ভেরি ডেঞ্জারাস। হার্টের অপারেশনে তো অনেক টাকা লাগে। ডাক্তার, টাকা কেমন লাগবে তাও আনুমানিক? এই 10-12 লাখ টাকার মতো। দ্রুতই আপনারা ব্যবস্থা করুন, না হলে অবস্থা খুবই খারাপ দিকে যেতে পারে। নতুন ব্যবসার জন্য টাকাগুলো জোগাড় করেছিলাম, এমন সময় মার এমন রোগ দেখা গেল। সব টাকা তো এখন ওখানেই চলে যাবে মনে হচ্ছে। কি যে করি না, দূর। তোমার মা তো এমনিতেই বুড়ি হয়ে এক পা শ্মশানে চলে গেছে, তার পেছনে চিকিৎসা করিয়ে আমাদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে আছে? ব্যবসার টাকা ব্যবসাতেই খাটাবে, বুঝেছো কি বলেছি আমি? কিন্তু বউ, মায়ের চিকিৎসা না করালে যে মা মরে যাবে। তো মরে গেলে মরে যাক না, এমনিতেই বুড়ি মানুষ, মরেই তো যাবে। আর কয়দিন আগে মরলে তো ক্ষতি নেই। শোনো, কাল সকালে চলো, আমরা সব কিছু বেচে শহরে চলে যাই, এটাই ভালো হবে, বুঝেছো? এখানে থাকলেই টাকা খরচ করা লাগবে আমাদের। বউ, যে করেই হোক আমরা দুই ভাই মিলে টাকা জোগাড় করে মাকে সুস্থ করেই তুলবো। মা ছাড়া যে ঘর আর ঘর থাকে না বউ, ঘর আর ঘর থাকে না। আহ, কে বলছে এই কথা? যেই ছেলে আজীবন বড় ভাইয়ের কামাই খেয়ে এসেছে, সে কিনা আমার চিকিৎসার টাকা দেবে? যাগ্গে, তোদের ঘরে আমি কি করছি? আমার বড় ছেলের ঘরে নিয়ে চল আমায়। মা, ওরা সবাই ঘুমাচ্ছে, আপনি এখানেই থাকেন। আপনার কিছু লাগলে আমায় বলেন, আমি দিচ্ছি। লাগবে না, তোর মতো বেয়াদব মেয়ের থেকে তো আমি কিছুই নেব না। সকাল হোক, আমি আমার বড় ছেলের ঘরে চলে যাব, ওখানেই শান্তি। কি রে বাবা শ্যামল, বৌমা, সারা রাত তো তোরা একটা বারও আমায় দেখতে এলি না। সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? ও, হসপিটালে নিয়ে যাবি আমায়, তাই বুঝি? হ্যাঁ, চল চল বাবা, চল। মা, তুমি তো জানোই আজীবন এই সংসারের পেছনে অনেক টাকা খরচ করেছি, করতে করতে এখন আমার হাতে তোমাকে চিকিৎসা করার মতো কোনো টাকাই নেই মা। এ কি ভাবতাম, তুই যদি এরকম করে বলে দিস তাহলে আমার চিকিৎসা কে করাবে? টাকা কোথায় পাবো আমি? টাকা নেই, টাকা আপনার ছেলে কোথা থেকে জোগাড় করবে? টাকার কি গাছ আছে নাকি কোথাও? মা, তুমি নিজের খেয়াল রেখো, শহরে আমার একটি জরুরি কাজে বউকে নিয়ে যাওয়া লাগছে। আমি পরে আবার আসবো মা, কেমন? ভালো থেকো। আর বাবারে, চিকিৎসা করাতে পারবি না ভালো কথা, অন্তত আমার পাশে তো থাক। ছেড়ে কেন যাচ্ছিস বাপধন? আজীবন তো নিজের আঁচলের তলায় নিজের ছেলেকে বেঁধে রাখলেন, এবার একটু কাজের সুবাদে বাইরে যেতে দেন। তাছাড়া আমরা এখানে থাকলে কি আপনি সুস্থ হয়ে যাবেন নাকি? এই চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে বড় ছেলে তার বউকে নিয়ে শহরের দিকে চলে যায়।
এদিকে ছোট বউ মায়া সারাদিন তার অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করে, আর অন্যদিকে অমল মাঠে অনেক বেশি পরিশ্রম করতে থাকে তার মায়ের টাকা জোগাড় করার জন্য। সে তার সমস্ত কাছের মানুষের কাছে টাকা ধার চাইতে থাকে। অবশেষে অমল টাকা জোগাড় করে ফেলে এবং তার মাকে শহরের হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবশেষে সেই হাসপাতালে রূপা দেবীর চিকিৎসা হতে থাকে। চিকিৎসার শেষে সুস্থ হয়ে বেশ কিছুদিন পর রূপা দেবী বাড়ি ফিরে আসে। বাবা অমল, ছোট বৌমা, তোদেরকে আমি কি বলবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে শুধু এইটুকুই বলবো যে এই মা কিনা নিজের সন্তান ছাড়া পরের সন্তানদের সন্তান মনে করে না, সেই মা হওয়ার যোগ্য না রে মা। সেই জন্যই আমার নিজের সন্তানও আমি ছেড়ে চলে গেল রে, ছেড়ে চলে গেল। মা, ও মা, তুমি কেঁদো না মা। তুমি কাঁদলে আমার বুকে যে কষ্টের ঝড় বয়ে যায়। তুমি কেঁদো না মা, কেঁদো না। হ্যাঁ রে ছোট বৌমা, আমায় তুই ক্ষমা করে দিস মা। মা মরা মেয়ে তুই, কিন্তু আমি যে তোকে অনেক কষ্ট দিয়েছি মা, অনেক কষ্ট দিয়েছি। ছোটবেলা থেকেই মা ছাড়া বড় হয়েছি। আজীবন স্বপ্ন দেখেছি নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবাসবো, কিন্তু আপনার আচরণে আমি খুবই কষ্ট পেয়েছিলাম মা। কিন্তু আপনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে আমার মনে হয়েছে আমি যেন নিজের মাকেই হারিয়ে ফেলছি। আমারও আপনার মুখে মুখে তর্ক করা উচিত হয়নি মা। আপনিও আমায় ক্ষমা করে দিবেন মা। আসুন সবাই মিলে সুখের সংসার গড়ে তুলি। এরপর থেকে রূপা দেবী তার সৎ ছেলে ও তার বউকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতো। এভাবেই তারা মিলেমিশে সংসার করতে থাকে।